খবর শুনছেন বেঙ্গল 24 চ্যানেল থেকে। আজ 29 তারিখ রবিবার। জানাবো আজকের গুরুত্বপূর্ণ 7টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। ঘোষিত 275, দেহ শনাক্ত হলো 260 জনের। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে ফের বিভ্রান্তি। সিবিআই নয়, কসবা কাণ্ডে দলের উল্টো পথে হেঁটে পুলিশি তদন্তে আস্থা প্রকাশ অগ্নিমিত্রার। দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক, বাংলাদেশ নিয়ে বড় সিদ্ধান্ত, নতুন করে গুটি সাজাবে ভারত। জমি দিচ্ছে না রাজ্য, থমকে রেল প্রকল্প, মঞ্চে টিএমসি সাংসদের সামনেই মমতাকে খোঁচা অশ্বিনী বৈষ্ণবের। কেঁচো খুঁড়তে কেউটো, ঠিক কি কি চলছিল ল কলেজের ভেতরে, মনোজিতের ভয়ঙ্কর কীর্তি ফাঁস করলেন অমৃত। কোন সময়ে বকেয়া ডিএ দিতে তৈরি রাজ্য, এবার পরিষ্কার জানিয়ে দিল সরকার। রবি থেকে মঙ্গলবার ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, কোথায় কোথায় সতর্কতা, আবহাওয়ার আগাম খবর। আসছে বিস্তারিত খবরে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি যেন কাটছে না। গত 24শে জুন গুজরাট সরকারের তরফে জানানো হয়েছিল এই দুর্ঘটনায় মোট 275 জনের মৃত্যু হয়েছে। সেই ঘোষণার 4 দিন পরে অর্থাৎ শনিবার সরকারের তরফে জানানো হলো মোট 260 জনের দেহ শনাক্ত করা হয়েছে, যার মধ্যে 254 জনের দেহ ডিএনএ টেস্ট করার পর নিশ্চিত করা হয়। বাকি 6 জনের দেহ ডিএনএ টেস্ট ছাড়াই শনাক্ত হয়, যার মধ্যে শনিবার শেষ দেহটি শনাক্ত করার পর তা পরিবারের হাতেও তুলে দেওয়া হয়েছে। আর এতেই মৃত্যুর সংখ্যা নিয়ে নতুন করে বিভ্রান্তি ছড়িয়েছে। আহমেদাবাদ সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার রাকেশ যোশী বলেন, শেষ অজ্ঞাত দেহটির ডিএনএ টেস্ট সম্পূর্ণ হয়েছে, মৃতের দেহে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ডিএনএ টেস্টের পর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 260 জন। একটি হোস্টেলের ছাদে বিমানটি ভেঙে পড়ার পর হোস্টেলে থাকা পড়ুয়া ও স্থানীয়দের অনেকের মৃত্যুর আশঙ্কা করা হয়েছিল। বিমানটি বিস্ফোরণের ফলে একাধিক দেহ পুড়ে যাওয়ার সেই সংখ্যা নিয়ে সঠিক তথ্য পাওয়া যাচ্ছিল না। এরই মধ্যে মৃতদেহ শনাক্ত করার জন্য ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার গুজরাট সরকারের তরফে জানানো হয়, মোট 275 জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গিয়েছে, তবে এখনও বেশ কয়েকটি দেহ শনাক্ত করার জন্য ডিএনএ টেস্ট করা হচ্ছে। এদিকে মৃতের সংখ্যা নিয়ে নতুন করে বিভ্রান্তি ছড়াতেই সরকারের তরফে জানানো হয়েছে, দেহগুলি এতটাই পুড়ে গিয়েছিল যে সঠিক মৃতের সংখ্যা তথ্য পেতে বারবার বেগ পেতে হচ্ছিল। অবশেষে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই টেস্টেই 254 জনের দেহ শনাক্ত করা হয়েছে। প্রত্যেকের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এদিকে ডিএনএ টেস্ট ছাড়াই 6টি দেহ শনাক্ত করা হয়েছিল। সব মিলিয়ে বিমান দুর্ঘটনায় 260 জনের দেহ শনাক্ত হয়েছে। কসবায় আইনের ছাত্রীর গণধর্ষণের অভিযোগের বিচার নিয়েও বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব। শনিবার দলের মহিলা মোর্চা সভানেত্রী তথা আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলের স্পষ্ট জানালেন, এই ঘটনার যথাযথ তদন্তের জন্য পুলিশের ওপরেই আস্থা রাখছেন তিনি। যুক্তি হিসেবে তিনি আরজি করের কাণ্ডে সিবিআই তদন্ত ব্যর্থ হয়েছে বলে তুলে ধরেন। স্বভাবতই অগ্নিমিত্রার এহেন মন্তব্য বঙ্গ বিজেপিকে চরম অস্বস্তিতে ফেলেছে। অগ্নিমিত্রার দাবির পাল্টা কটাক্ষ করেছেন শাসক দল তৃণমূল। দলের রাজ্যের সভাপতি অবশ্য জানিয়েছেন, এই মতো বিধায়কের ব্যক্তিগত এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। রাজ্যে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই বিরোধী বিজেপি সিবিআই তদন্তের দাবিতে সরব হয়ে ওঠে। ছবিটা চিরচেনা। রাজ্য পুলিশের তদন্তে স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করেই বিজেপি নেতা নেত্রীদের এহেন দাবি। এবার উলট পুরাণ। কসবা কাণ্ডে বিজেপি বিধায়ক তথা বরাবর আন্দোলনের পথে থাকা মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পল উল্টো দাবি করে বসলেন। শুক্রবার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের সময় তিনি বলেন, আমরা সিবিআই চাই না, আমরা চাই তদন্ত, এই পুলিশই করুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, যার মাইনে হয় আপনার আমার করের টাকায়, আপনারা তদন্ত করবেন? সত্যিটা সামনে আসুক। মুখ ফসকে এহেন মন্তব্যের পর অবশ্য বিধায়ক নিজের ভুল বুঝতে পারেন। পরে মন্তব্যের ভিন্ন ব্যাখ্যা দিয়ে বলেন, কেন সবসময় সিবিআই চাইব? রাজ্য পুলিশকে মাইনে দিয়ে রাখা হয়েছে, তাদের কাজ কি? তারাই এর তদন্ত করে আসল ঘটনা প্রকাশ্যে আনুক। গত বছরের এপ্রিল মে পর্যন্ত বেশ ভালো সম্পর্ক ছিল ভারত বাংলাদেশের, কিন্তু হাসিনা সরকারের পতন হতে খেলা ঘুরতে শুরু করে বাংলাদেশে।
মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতেই ওপার বাংলার সঙ্গে সমীকরণ বদলাতে শুরু করে নয়াদিল্লির। ক্রমাগত ভারত বিদেশি মন্তব্য ও দেশের সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের জেরে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্রমেই তলানিতে ঠেকেছে। ভারতের তরফে সম্পর্ক ভালো করার চেষ্টা করলেও ইউনূস সরকারের তরফে অনুরূপ প্রতিক্রিয়া মেলেনি সবসময়। উপরন্তু চীন সফরে গিয়ে ভারতের 7 সিটার্স নিয়ে উস্কানিমূলক মন্তব্য করে আরোই পরিস্থিতি বিগড়ে দেন মোহাম্মদ ইউনূস। এদিকে ভারতের সঙ্গে সম্পর্কের জটিলতার সুযোগ নিয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন চীন এবং পাকিস্তান। তাই এবার বাংলাদেশ নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করতে চলেছে ভারত। মিলেছে এমনও ইঙ্গিত, ভারতের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতির জটিলতার সুযোগ নিয়ে ওদেশে সক্রিয় বাড়াচ্ছেন চীন পাকিস্তান। এমনকি বাংলাদেশে বন্দর এবং বায়ুসেনা ঘাটির পরিকাঠামো তৈরি করছে চীন, ঘনিষ্ঠতা বাড়াচ্ছে পাকিস্তানও। এমন অবস্থায় তাই বিশেষজ্ঞদের মত, বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনকে মেনে নিয়ে এগোতে হবে নয়াদিল্লিকে। জমি দিচ্ছে না রাজ্য সরকার, এর জেরে একাধিক রেল প্রকল্পে আটকে বাংলায়। শনিবার সাঁতরাগাছিতে এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নতুন রুটের ট্রেন উদ্বোধনের জন্য এদিন রাজ্যে এসেছিলেন তিনি। মঞ্চ থেকেই একযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং হাওড়া তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী। হাওড়া পুরুলিয়া ভায়া বাঁকুড়া মশাগাম লোকাল ট্রেন চালু হয়েছে বাংলায়। সাঁতরাগাছি থেকে নতুন রুটের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নতুন ট্রেন উদ্বোধনের মঞ্চে এদিন কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি সাংসদ সৌমিত্র খা এবং হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উপস্থিত প্রাক্তন ফুটবলার তথা হাওড়ার তৃণমূল সাংসদের উদ্দেশ্যে রেলমন্ত্রী বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজ্য সরকার যাতে সহযোগিতা করে সেই বার্তাটি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিন। পাল্টা তৃণমূল সাংসদ পরে বলেন, বছরের পর বছর ধরে বাগসারা এলাকায় রেলের আন্ডারপাস তৈরির আবেদন করেও সুরাহা পাওয়া যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রেলমন্ত্রী ছিলেন, রেলের কাজ কিভাবে হয় তা তার জানা। আরজিকর কাণ্ডের ক্ষত এখনো দগদগে, 1 বছরও কাটেনি সময়। ফের খাস কলকাতায় তরুণীকে ধর্ষণের অভিযোগ তোলপাড় রাজ্য। কসবার ল কলেজের ক্যাম্পাসের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন 3 জন। আর এই ঘটনার গভীরে যেতে গিয়ে যেন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এসেছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে একজন সংশ্লিষ্ট কলেজের প্রাক্তন ছাত্র ও কর্মী, বাকিরা কলেজের পড়ুয়া বলে জানা গিয়েছে। কসবা গণধর্ষণের কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের তৃণমূল যোগের তত্ত্ব সামনে এসেছে, যা নিয়ে সরগরম রাজ্যের রাজনীতি। এবার সেই গুণধর ছাত্রকে নিয়ে মুখ খুললেন আইনেরই এক পড়ুয়া অমৃত ভট্টাচার্য। বিস্ফোরক অভিযোগ তুলেছেন ওই পড়ুয়া, ফাঁস করেছেন একাধিক ঘটনা। পড়ুয়ার অভিযোগ, কলেজে পস কমিটি বলে কিছু নেই, যে রেপ করেছে সেই পস কমিটি, যে মেয়েদের বাজে প্রস্তাব দিচ্ছে সেই পস কমিটির রিপোর্ট দিচ্ছে না, কোনো কিছুর বিনিময়ে যাবতীয় কুকর্ম চলছে, অর্থাৎ লেনদেনের কুকর্ম চলছে বলেও বিস্ফোরক অভিযোগ তুলেছেন ওই পড়ুয়া। ইন্টার্নশিপ দিয়ে দেওয়া এই সমস্ত কাজ করতেন মনোজিৎ। একই সাথে ওই পড়ুয়া এও বলেন, এক্সিকিউটিভ ফাংশন যা থাকে তৃণমূলের সেটা দিয়ে তারা সুপারিশ করতে পারে। মনোজিৎ হয়তো সেই সুপারিশটা করে দিত এবং তার বিনিময়ে হয়তো সে তার শরীরের চাহিদা মিটিয়েছে। অমৃত বলেছেন, জুনিয়রদের থেকে পাওয়া অভিযোগের জেরে তিনি এই বিষয়ে জানতে পেরেছেন। বাংলার রাজ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী 27শে জুনের মধ্যে রাজ্যকে সেই বকেয়া মিটিয়ে দিতে হতো। তবে সেদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সরকার। আরও অন্তত 6 মাস সময় চাওয়া হয়। সেই সঙ্গে কোনো সময়ের বকেয়া মহার্ঘ ভাতাকে রাজ্য মান্যতা দিচ্ছে সেটাই হলফনামায় স্পষ্ট করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশিকায় সংশোধন চেয়ে রাজ্য যে আবেদন করেছে সেখানে তাদের যুক্তি মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয়। এই বিষয়ে পুরোপুরিভাবে রাজ্যের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভরশীল। এখানেই শেষ নয়, রাজ্যের বক্তব্য, এআইসিপিআই সূচকের ভিত্তিতে ডিএ দেওয়া বাধ্যতামূলক করা হলে সেটা নিয়োগকর্তার বিবেচনা ক্ষমতাকে খর্ব করবে। বেতন কমিশনের সুপারিশ বাধ্যতামূলক নয় বলেও দাবি করেছে সরকার। গত মে মাসে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেয় আদালত। সেই ডেডলাইন অতিক্রম হওয়ার আগে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য। সুপ্রিম কোর্ট এবার কি নির্দেশ দেয় সেটাই দেখার। দক্ষিণবঙ্গে বর্ষামঙ্গল, আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত আগামী 48 ঘন্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরেই ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় এদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, রবি থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও চলবে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমেও। বাকি জেলাগুলিতে কম থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দোসর হতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া। একাধিক জেলায় মেঘলা আকাশ থাকতে পারে। এতক্ষণ খবর শুনছিলেন বেঙ্গল 24 চ্যানেল থেকে। খবর আজকের মতো এই পর্যন্তই। খবর আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য বেঙ্গল 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।